অবন্তিকা যতবার নীলকে দেখে তত অবাক হয়ে যায় সে। ছেলেটা দুষ্টু হলেও মনটা হীরের টুকরো। নীল খুবই নির্ভীক আর সাহসী একজন মানুষ। সে ঠিক আর ভুলের তফাৎ খুব ভালোভাবেই বোঝে, আর সেই সঙ্গে সে দয়ালুও। যত দিন যাচ্ছিল অবন্তিকা যেন নীলকে আরো কাছ থেকে চিনতে শুরু করেছিল। তোমার উপর দিয়ে আজকে অনেক ঝড় বয়ে গেছে, তার উপরে তুমি সকাল থেকে বাড়ির বাইরে আছো। হয়তো তুমি খুব ক্লান্ত, এখনো খুব বেশি রাত হয়নি, তুমি নিজের বাড়ি যেতে চাইলে যেতে পারো। আমিও খুব ক্লান্ত হয়ে গেছি আর এখন একটু রেস্ট নিতে চাই। কনসার্ন থেকেই বলল অবন্তিকা। তুমি এত নিষ্ঠুর কি করে হতে পারো? নীলের মনে হচ্ছিল তার সঙ্গে খুবই অন্যায় হচ্ছে। যখন তুমি জানো যে আমি কতটা অসুস্থ, তাহলে তুমি আমাকে এই অবস্থায় ঘর থেকে বের করে দিচ্ছ। বাড়িতে আমার বউ আছে, সে যখন আমাকে এই অবস্থায় দেখবে তাকে আমি কি উত্তর দেব? তুমি কি বলতে চাইছো? তুমি কি এখানে আমার সঙ্গে থাকবে এখন? অবন্তিকা ভেবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো। আমি এখানে প্রথমবার রাত কাটাচ্ছি এমনটা তো নয়। নীল একটু হেসে বলল, তুমি দেখছি সত্যিই একটা অত্যন্ত নির্লজ্জ বেয়াদব ছেলে। অবন্তিকা হাসি চেপে কথাটা বলল। অবন্তিকা ম্যাডাম, আজ ব্যাংকের লোকেদেরকে ডাকাতের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি আহত হয়েছি। তুমি আমাকে যদি কোনো পুরস্কার নাও দিতে পারো, অন্তত একটা রাতের জন্য আমাকে নিজের বাড়িতে থাকতে তো দিতেই পারো। কি আমি কি খুব বেশি কিছু চাইছি? নির্লজ্জের মতো নীল জিজ্ঞেস করলো। অবন্তিকা একটু থেমে একটা লম্বা শ্বাস নিল, যেন সে খুব বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছে। আর তারপর বলল, তোমার সমস্ত হাঁটা চলা এই লিভিং রুম আর বাথরুম পর্যন্তই সীমাবদ্ধ। যদি তুমি কিছু উল্টো পাল্টা করার চেষ্টা করো, তাহলে আমি তোমাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবে। এই কথা বলার পর অবন্তিকা ফার্স্ট এড বক্সের সমস্ত জিনিস গুছিয়ে রাখতে লাগলো। তোমার মুখে কি ভালো কোনো কথা আসে না? আমার বাড়িতে একটা বউ আছে, যদি এসব কথা কেউ শুনতে পায় তাহলে সবাই ভাববে যে আমার চরিত্র খারাপ। আমি না জানি তোমার সঙ্গে কি কি করেছি। কথাগুলো বলতে বলতেও নীল অবন্তিকার দিকেই তাকিয়েছিল। অবন্তিকা অযথা কথা বলে সময় নষ্ট করতে চাইছিল না। মুখ ঘুরিয়ে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে যাওয়ার পর জামা কাপড় বদলে অবন্তিকা স্নান করতে ওয়াশরুমে ঢুকলো। বাথরুমটা ছিল ঠিক বসার ঘরের কোনাকুনি। অবন্তিকার ওয়াশরুমটা ঘষা কাঁচের ছিল। কাঁচের ওয়াশরুমের ভেতরটা সাদা হয়ে গিয়েছিল গরম জলের বাষ্পে। নীল সোফায় আরাম করে শুয়ে থেকেও অবন্তিকার শরীরের অবয়ব দেখতে পাচ্ছিল। আদ্রিতার সাথে বিয়ে হওয়ার পরও কখনো নীলকে কাছে আসতে দেয়নি সে। নীলও কখনো জোর করেনি, কিন্তু আজ অবন্তিকার মায়াজালে বাঁধা পড়তে ইচ্ছে করছিল নীলের। ওর মাথায় অবন্তিকাকে নিয়ে নানা রকম দুষ্টু ভাবনা আসতে থাকলো, আর বারবার তার শরীরে শিহরণ জাগলো। নীল তাড়িয়ে তাড়িয়ে অবন্তিকার স্নানের দৃশ্য উপভোগ করছিল। তখনই হঠাৎ নীলের ফোন বেজে উঠল। খুব কষ্ট করে নিজেকে সংবরণ করলো সে। ফোনটা নিয়ে দেখলো শালিনীর টেক্সট। আসলে শালিনী সমানে টেক্সট করে যাচ্ছিল নীলকে। দুপুর থেকে এখনো পর্যন্ত সে অন্তত 100 বার টেক্সট করে ফেলেছে। হঠাৎ কি হলো? দোকানে আবার কোনো প্রবলেম হলো নাকি? এই কথা ভেবেই তাড়াতাড়ি শালিনীকে কল ব্যাক করলো নীল। ওপারে শালিনী ফোনটা তুলে খুব উত্তেজিত হয়ে বলল, নীল, শেষ পর্যন্ত তুমি আমার টেক্সটটা পড়েছো তাহলে? আরে আজকে আমি একটু কাজে ফেঁসে গিয়েছিলাম। নীল সোজাসুজি বলল শালিনীকে। কোনো সমস্যা হয়েছে কি? সাহায্য চাই? চিন্তিত স্বরে শালিনী জিজ্ঞেস করলো। এই কথা শুনতেই নীলের মুখ দুষ্টু হাসিতে ভরে গেল। কি ব্যাপার বলো তো? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করছো কেন শালিনী? তুমি আমাকে ভালোবেসে ফেলোনি তো? নীল জানতে পারলো না যে এই কথা শুনতেই ফোনের অন্য প্রান্তে শালিনীর মিষ্টি মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন। মুখে কথাগুলো বললেও বলতে বলতে খুবই লজ্জা পাচ্ছিল শালিনী। চিন্তা করো না, সকালের ঝামেলা মিটে গেছে। কথাটা বলতেই হঠাৎ নীলের কিছু একটা মনে পড়লো। আচ্ছা শালিনী, তোমাদের এনসিয়েন্ট অ্যান্টিকের এই ব্যবসা তো অনেক দিনের পুরনো জিনিসপত্র নিয়ে যখন তোমরা কাজ করো, তাহলে তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? তোমার কাছে পুরোনো দিনের ওষুধের ব্যাপারে লেখা কোনো বই আছে? সে যুগে শুধু জড়িবুটি আর আয়ুর্বেদিক ওষুধই হতো, এরকম কোনো বই জানো তুমি? তুমি আবার এইসব কথা জিজ্ঞেস করছো কেন? এখন কি তোমার জড়িবুটিতে ইন্টারেস্ট জাগলো নাকি?